বেগুনি বিক্ষোভে উত্তাল শহর। 15,000 টাকা বেতন সহ একগুচ্ছ দাবি নিয়ে আশাকর্মীদের মিছিল দফায় দফায় থমকালো পুলিশি বাধায়। তৈরি হলো ধস্তাধস্তির পরিস্থিতি। আর অন্যদিকে ধস্তাধস্তি থেকে আগুন, ফের অশান্তির ছবি ধরা পড়লো এসআইআর শুনানি কেন্দ্রের সামনে। আর এসবের মধ্যেই তৃণমূল নেতার মাইকে হুমকির ছবি সামনে এসেছে কুলতলিতে। আমি সেটাও আপনাদের সামনে রাখবো, জানিয়ে আলোচনা চলবে। স্টুডিওয় অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতে আজকে সকাল থেকে দিনভর জানিয়ে উত্তাল রইল আমাদের এই তিলোত্তমা কলকাতা। ঠিক কি ঘটলো, কেন আশাকর্মীদের বিক্ষোভ, তাদের ক্ষোভের কারণটা এই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। দেখুন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধরপাকড়, ব্যারিকেড ভাঙার চেষ্টা। আশাকর্মীদের বিক্ষোভে এভাবেই ছড়ালো উত্তেজনা। সরকার আমাদেরকে ভয় পেয়েছে, কারণ আমাদের দিতে পারবে না কিছু। আমরা সরকারকে উল্টে দেবো, আমরা ব্যারিকেড ভেঙে যাব। কোথাও ব্যারিকেডে লৌহ কপাটের উপরেই উঠে গেলেন আশাকর্মীরা, কোথাও ঠেলে সরিয়ে দেওয়া হলো ব্যারিকেড। ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য, বকেয়া ইনসেন্টিভ মেটানো, মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবিতে 1 মাস ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। 7ই জানুয়ারি আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে স্বাস্থ্য ভবনের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। আশাকর্মীদের দাবি, তাদের দাবি দাওয়া শোনার জন্য বুধবার স্বাস্থ্য ভবনে সময় দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু আশাকর্মীদের অভিযোগ, তাদের রুখতে আগে থেকে স্টেশনগুলিতে তেড়ে ফুঁড়ে নামে পুলিশ ও জিআরপি। আমাদের স্বাস্থ্য ভবন থেকে 21 তারিখে আসতে বলা হয়েছিল। আমরা সেই মত অনুযায়ী ওনাদের ডেপুটেশন দিয়েই আমরা এখানে এসেছি। আজকে আমাদের জেলায় জেলায় স্টেশনে প্রত্যেক জায়গাতে আটকে দেওয়া হয়েছে মেয়েদেরকে। চলে ব্যাপক ধরপাকড়। দফায় দফায় এখান থেকে আটক করা হচ্ছে। আশাকর্মীরা যারা এখানে জড়ো হয়েছিলেন তাদেরকে দফায় দফায় এইভাবেই এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশি বাধার মধ্যেও পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে ভোরে শিয়ালদা স্টেশনে পৌঁছে যান প্রায় 3,000 আশাকর্মী। কিন্তু শিয়ালদা স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্মের কাছে তাদের আটকে দেওয়া হয়। প্রতিবাদে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন আশাকর্মীরা। সকাল 11টা 35 মিনিটে শিয়ালদা স্টেশনের বাইরে আসেন বিক্ষোভকারী আশাকর্মীরা। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে শিয়ালদা স্টেশনের সামনে কিছুক্ষণের জন্য অবস্থান বিক্ষোভ করেন তারা। বৈঠকের সময় পেরিয়ে যাওয়ায় স্বাস্থ্য ভবন না গিয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু ধর্মতলাতেও ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। আশাকর্মীদের রুখতে এদিন কার্যত দুর্গে পরিণত হয়েছিল স্বাস্থ্য ভবন চত্বর। একেবারে রাস্তার পিচ খুঁড়ে এখানে বড় বড় লোহার স্তম্ভ, লোহার বিম, সেগুলিকে পিচ খুঁড়ে এখানে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, পিচের ভেতরে গেঁথে দেওয়া হয়েছে। এবং সেগুলির সঙ্গে পুলিশের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল ঝালাই করা হয়েছে। কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করব। তাদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সব থেকে বেশি কিন্তু পশ্চিমবঙ্গই দেয়। রাজ্যের 2 লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দিচ্ছে না। ফলে শুধু আশাকর্মীরা নন, আরো অনেক জায়গায় অনেক কিছু করার ইচ্ছা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আরো অনেককে অনেক রকম সুবিধা দেওয়ার, সেটা তিনি দিতে পারছেন না। আশাকর্মীদের বিক্ষোভের সমর্থন জানিয়েছে একাধিক চিকিৎসকদের সংগঠন। সুকান্ত মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আন্দোলনকারী আশাকর্মী পৌলমী করঞ্জাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতে আমি তার কাছে যাব। দিদি, এক তো বিষয় হচ্ছে, আমি দেখলাম যে আপনারা বলছেন যে এতটা আপনারা ক্ষুব্ধ, রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আপনারা করছেন যে সরকার উল্টে দেওয়ার ডাক পর্যন্ত আপনারা দিচ্ছেন। কিন্তু এই সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল আপনাদের প্রাপ্তিযোগের একেবারে ইতিহাস তুলে ধরেছেন।
স্পষ্ট তিনি বলছেন 800 টাকা ভাতা থেকে শুরু হয়েছিল, এখন 5250 টাকা পাচ্ছেন। 18 বছরে আপনাদের 550% বেশি ভাতা বেড়েছে, আর এটা আপনাদের কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এর পেছনে রাজনৈতিক উস্কানি রয়েছে বলে তিনি অভিযোগ করছেন। কি বলবেন? আমাদের আশাকর্মীদের যে শান্তিপূর্ণ একটা আন্দোলন চলছিল ভাতা বৃদ্ধির জন্য, আপনারা জানেন রাজ্য সরকার নিজে ঘোষণা করে রেখেছেন দক্ষ শ্রমিকের 15,000 টাকা ন্যূনতম মজুরি হওয়া উচিত। আমরা আশাকর্মী হিসেবে, আমরা দক্ষ আশাকর্মী হিসেবে আমরা সেই যে 15,000 টাকাটা আমরা সেটাই সরকারের কাছে দাবি রেখেছি। এবং আমরা আমাদের যে সমস্ত কর্মীরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছেন তাদেরকে মৃত্যুকালীন বেনিফিট 5 লক্ষ টাকা দেবার দাবি রেখেছি, তাদের পরিবারের হাতে যাতে তুলে দেওয়া হয়। আমাদের যে সমস্ত কর্মীরা অসুস্থ অবস্থায় কাজ করতে অসক্ষম, বিশেষ করে আমাদের আরবানের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু 1997-98 সাল থেকে কাজ করছেন, এবং বহু কর্মী আমাদের আছেন 60 কর্মী, তাদের যে অসুস্থতার কারণে তারা কাজ করতে পারছেন না। সরকার যদি তাদেরকে একটা VRS এর ব্যবস্থা করে দেন, রিটায়ারমেন্ট বেনিফিটটা দিয়ে, আমরা সেই ব্যবস্থা করবার জন্য বলেছি। আমরা PF ESI চালু করার জন্য বলেছি। এটা তো এগুলো তো হচ্ছে আপনাদের যাবতীয় দাবির কথা বললেন, কিন্তু আমি আমরা রেখেছি। এবং এটাতে সরকার একটা রাজনীতির রং চন্দ্রিমা চড়ানোর ভট্টাচার্য চেষ্টা যেটা করছেন। বলছেন সেটা হচ্ছে এটা তো হচ্ছে একটা কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রের বিরুদ্ধে কেন আপনারা স্লোগান তুলছেন না, কেন রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলছেন? আমাদের দাবিটা রাজ্য কেন্দ্র উভয় সরকারের কাছে, আমরা উভয় সরকারের কাছে বঞ্চিত। আমরা আশাকর্মীরা উভয় সরকারের কাছে বঞ্চিত, আমরা যেমন কেন্দ্রের কাছে বঞ্চিত আমরা সেরকম রাজ্যের কাছে বঞ্চিত। আমরা রাজ্য সরকার যে আমাদের ফিক্সড অনারিয়াম যেটা দেন 5250 টাকা, আজকের দিনে দাঁড়িয়ে সেই 5250 টাকায় একটা সংসার চলে না। আমাদের বহু কর্মীরা রয়েছেন যাদের এই টাকাটার ওপরেই সম্পূর্ণ সংসারটা নির্ভর করে রয়েছে, যার কারণে আমরা দীর্ঘদিন ধরে আমাদের দাবিগুলো রাখছি রাজ্য সরকারের কাছে। আমরা রাজ্য সরকার জানাচ্ছেন যে কেন্দ্রের থেকে কোনো আমরা টাকা পাচ্ছি না, অথচ কেন্দ্র জানাচ্ছে যে তারা সম্পূর্ণ টাকা ক্লিয়ার করছে। অ্যাকচুয়ালি কে যে ভুল কথা বলছেন সেটা আমরা বুঝে উঠতে পারছি না। কিন্তু আমি বলছি আজকে দিনভর যে ছবিটা দেখা গেল, আমি কৃষ্ণানু মিত্রের কাছে আসবো, সেটা তো একেবারে পুলিশের যদি অতি তৎপরতা বলা হয়, এক বর্ণ বাড়িয়ে বলা হয় কি, শিয়ালদা স্টেশনে এই হাজার হাজার আশা কর্মীদের 6 ঘন্টা আটকে রাখা হলো। আচ্ছা, স্বাস্থ্য ভবনের সামনে একেবারে এক মানুষ সমান লৌহ প্রাচীর তৈরি করা হলো, জেলায় জেলায় একেবারে নির্বিচারে ধরপাকড় হয়েছে। আমি বলছি প্রশাসনের এই তৎপরতা সব জায়গায় দেখা যায় কি? বিরোধীরা বলছে যেহেতু সরকারের বিরুদ্ধে এরা মুখ প্রশ্ন করতে শুরু করেছেন, সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, সেই কারণে প্রশাসনের এই অতি তৎপরতা। দেখুন, প্রশাসন তো বিহারের মতো আশাকর্মীদের লাঠিপেটা করেনি, উত্তরপ্রদেশের মতো বিজেপি সরকারের মতো আশাকর্মী ICDF কর্মীদের, মহিলা কর্মীদের উপরে পুলিশ লাঠিচার্জ করেনি। সুতরাং বিরোধী বিজেপি বা অন্যান্যরা কি বলছেন তাদের কথার কোনো প্রাসঙ্গিকতা নেই। 1, 2 হলো প্রশাসন কি করেছে। প্রশাসন যেখানে তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল সেটাকে গার্ড দিয়েছেন, তার বাইরে যদি আইন ভাঙার চেষ্টা হয়, পুলিশি ব্যারিকেড চেষ্টা হয়, তার মিনিমাম ডিটেনশন নেবে। এর অতিরিক্ত তো পুলিশ কিছু করেনি। আপনারা চিত্র তুলে দেখেন, যারা আইন ভাঙবেন তাদেরকে ডিটেন করা হয়েছে, সন্ধ্যেবেলা ছেড়ে দেওয়া হবে। কিন্তু এর অতিরিক্ত কি, যেই চিত্র আমরা বিহারে দেখেছি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, একাধিক বিজেপি শাসিত রাজ্যতে দেখেছি, সেটা কি আমরা পশ্চিমবাংলাতে দেখেছি? কোন মুখে শুভেন্দু অধিকারী এই কথাটা বলছে? আর দিনের শেষে তো রাজ্য সরকার 800 টাকা থেকে 5250 টাকা বাড়িয়েছেন, তোমরাই তুলে ধরলে। আর কেন্দ্র সরকার কি করেছে? কেন্দ্র সরকার নিজের টাকার অংশটাকে সম্পূর্ণভাবে সেখানে আটকে দিয়েছে। এটা আমাদের তুলে ধরা তথ্য নয়, এই পরিসংখ্যান গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য নিজে দিয়েছেন। মানে বাম আমলে যেটা কার্যত যদি বঞ্চনা হয়ে থাকে, যেটা বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী, সেই বঞ্চনাটা হয়েছে বাম আমলে। রাজ্য সরকার তো এই আমলে ধাপে ধাপে তাদের ভাতা বৃদ্ধি করেছে। কিন্তু হ্যাঁ, আমি মধুজা সেন রায়ের কাছে আসবো, যেখানে যেখানে প্রশাসনে যা করা উচিত প্রশাসন তাই করেছে। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে যা হয় তার ধারে কাছে প্রশাসন যায়নি। আমি প্রথম কথা বলি যে আন্দোলনকারী আশা দিদিদেরকে অসংখ্য অভিনন্দন, লাল সালাম জানাই। আমার প্রথম কথাটা হচ্ছে যে এই যে আশাদের ওপরে আজকে যে অত্যাচারটা দেখছেন, এটা আজকে প্রথম করলো এটা নয়। এরকম এই সংগঠনটি আজকে নেমেছে। এর আগে যখন পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন তারা 2021 সালে বোনাসের দাবিতে রাস্তায় নেমেছিল,
সেদিনও তাদের সাথে একই ট্রিটমেন্ট হয়েছিল, কিচ্ছু আলাদা হয়নি। বোনাসটাও সেদিন ওখানে দাঁড়িয়ে মারধর খেয়ে আদায় করতে হয়েছিল। আর এই 5,250 টাকার কথা বলছেন, এই 5,250 টাকা আদায় করার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়েছিল। হ্যাঁ, আমরা সবকটা সংগঠন নিজেদের মতন করে রাস্তায় নেমেছি, পুলিশের হাতে মার খেয়েছি, তারপরে গিয়ে হচ্ছে ওটা আদায় করে আনতে পারা গেছে, না হলে আদায় করে আনতে পারা যায় না। আমাদের রাজ্যে আর আশাকর্মীদের এই যে টাকা দেওয়ার কথা বলছেন, এতগুলো রাজ্যের সাথে তুলনা করলেন, অন্য কোনো রাজ্যের গভর্নমেন্ট এটা বলেনি এখনো পর্যন্ত যে আমি আশাকর্মীদের টাকা দিচ্ছি। আরও সার্কুলার জারি করে বলেছে আমার রাজ্যের সরকার যে আমি আমার রাজ্যে আশাকর্মীদেরকে টাকা দিচ্ছি, তুমি খেলার ডিউটি মেলার ডিউটি দিতে বাধ্য। তাতে মা শিশুর স্বাস্থ্যের অধিকার, সেই স্বাস্থ্যের অধিকার, তাদের যত্ন, তাদের জন্য পরিষেবা, সেই পরিষেবা যদি ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হোক, চুলোয় যাক। এরকম কোনো সরকার এরকম কিছু বলেনি, এটা হয়তো সিপিএম এর মস্তিষ্ক প্রসূত। না, মস্তিষ্ক প্রসূত আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াবো। বিষয়টা কি হয়েছে? বিষয়টা হচ্ছে আশা কর্মীদের নিয়োগ, এই আশা প্রজেক্টটা বা আইসিডিএফ প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলোর পেছনে যে ধারণা ছিল, বর্তমান কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে সেটাতে অসহযোগিতা করছে। আজকে আমাদের রাজ্য সরকার তাদের সীমিত ক্ষমতাতে যেরকম এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও গত বছর 2025-এ এই আশা দিদিদের জন্য স্মার্টফোন দেওয়ার, 70,000 আশা দিদিদেরকে স্মার্টফোন দেওয়া, তো এই সবগুলো রাজ্য সরকার করেছে তাদের কাজের সুবিধার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, এই যে 1 মাস ধরে আশা কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, একবারও তাদের সঙ্গে আলোচনায় বসার প্রয়োজন বোধ করলো না সরকার? এটা কেন্দ্রীয় সরকার পাঠায় না, এটা ঠিক কথা। কেন্দ্রীয় সরকার টাকা পাঠিয়েছে, এনএইচএম এর টাকা আছে না, এটা ঠিক কথা একদম। আমি বলে দিই মধুজা, তার সাথে হ্যাঁ বলে দিই, আপনি জানেন না বলে আমাকে ভুল কথা বলে দেবেন না। কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছে সেই কোভিডের সময়। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। এক হচ্ছে প্রদীপদা, একেবারে যে মহিলাদের জন্য সব থেকে বেশি কেউ যদি করে থাকে সেটাই তৃণমূল কংগ্রেসের সরকার করেছে, তাদের জন্য সব থেকে বেশি সংবেদনশীল এবং সহানুভূতিশীল বলে তৃণমূল বারে বারে দাবি করে, অথচ সেই আশা কর্মীরাই আজকে কার্যত তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করছেন। আমি বলছি, এই রাজ্য কেন, বিভিন্ন রাজ্যে দেখা গেছে যে মহিলা ভোট একটা বিরাট বড় ফ্যাক্টর। আজকে আশা কর্মীদের যে গণবিক্ষোভ রাস্তায় আছড়ে পড়লো, মনে হচ্ছে যে নির্বাচনে কোনো ফ্যাক্টর হতে পারে? দেখুন, প্রথমেই হচ্ছে যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের জন্য অনেক বেশি উদ্গ্রীব, তাই অবশ্যই আশা কর্মীদের আশাটা বেশি তার কাছ থেকে যে 5,250-এ কেন থেমে যাবে। তার কারণ কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ, সেই অভিযোগের পরেও অনেকগুলো স্কিমে রাজ্য সরকার নিজের থেকেই টাকা দিয়ে করছে। তাহলে এদেরকে টাকাটা বাড়ানো বা ন্যূনতম আরেকটু না বাড়ানো, ধরুন এখন তো সামনে বাজেটও ঘোষণা হবে, তাহলে সেইখানে আজকে কোনো প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির জায়গা না দিয়ে আজকে বলা হচ্ছে যে আমি যেটুকুনি করেছি 5,250 এটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছি। এই জায়গায় আশা কর্মীদের আজকে যে দাবি, সেই দাবিটা শান্তিপূর্ণভাবে, যেটা আপনি বললেন আলোচনা, এই আলোচনাটা কেন রাজ্য সরকার করবে না? এবং যেটা আশাকর্মী আছে স্মার্টফোন, আপনি 5,200 টাকার যে মাসিক ভাতা, তার পরিবর্তে কি আপনি স্মার্টফোন একটা দিয়ে দিলে হয়? যেটা দিদি বলছিলেন যে 5,250-এ কি আজকে একটা সংসার চলে? সেই সংসারটা যেভাবে চলে, আপনি স্মার্টফোন দিচ্ছেন, আপনি অন্যদিকে পুজোয় অনুদান দিচ্ছেন, তাহলে একটু দেখুন যে কোন জায়গাগুলো আপনার কাছ থেকে মানুষ এক্সপেক্ট করছে। রাজ্য সরকারের কাছ থেকে মানুষ যেগুলো এক্সপেক্ট করছে, সেই জায়গাটায় আপনি না দেখা দিয়ে আপনি অন্য জায়গায় অনুদান দিচ্ছেন, সেগুলো কমাতে হবে। আর পুলিশি তৎপরতায় আমি সত্যিই অবাক যে কোনো, গতকালকে আমরা আলোচনা করছিলাম যে এসআইআর এর শুনানির সময় সেখানে কোনো পুলিশ নেই, এখানে এক মানুষ সমান ব্যারিকেড। তো ফলে এই যে পুলিশি অতি তৎপরতা, অতি সক্রিয়তা, আমি বলছি এই পুলিশকে কিন্তু সেই তৎপরতা দেখা যায়নি যখন বেলডাঙ্গায় একেবারে খোলাখুলি পুলিশের সামনে একেবারে তাণ্ডব চলেছে, সেই পুলিশকে আজকে এতটা সক্রিয়তা দেখা গেল। আমি বলছি, এর যদি সিকিভাগ সেদিন থাকতো, এই হিংসার ছবিটা সেদিন 30 ঘন্টা ধরে দেখা যেত না। কৃষাণু মিত্র, সক্রিয়তা নয়, আমাদের কর্মীদের বাড়ি থেকে টেনে তুলে নিয়ে যাওয়া হয়েছে, মধ্যরাতে বাড়ি থেকে টেনে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ভোর রাতে বাড়ি থেকে টেনে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং আমার বাড়ির সামনে চারিদিকে ঘেরাও করা ছিল। আমি বাড়ির পেছন দিক দিয়ে, অন্যের বাড়ির ওপর দিয়ে, অন্য রাস্তা দিয়ে একদম আমরা যাতে পৌঁছতে না পারি, আমরা যাতে এইখানে আসতে না পারি, তার জন্য করেছেন। যেখানে আমাদের স্বাস্থ্য সচিব নিজে গত 7 তারিখে আমাদেরকে বলে গেলেন
যে 21 তারিখে আপনারা আসুন। মারাত্মক অভিযোগ করছে যে আজকে বাড়ি কিন্তু- থেকে টেনে বের করা, আজকে তারা যাতে কিন্তু- বাড়িতে কলকাতায় আসতে না পারেন, ঘরে কার্যত একদম। গৃহবন্দী করে রাখা কার্যত। গৃহবন্দী করে রাখা আমি বলছি হয়েছে। এতটা ভয় কেন কৃষ্ণদা? দেখুন, কোনো ভয়টয় নয়। একটা পরিষ্কার বলে রাখি যে এক অংশের যে আশা দিদিরা যে আন্দোলন করছেন তাদের দাবির সাথে আমরা সম্পূর্ণভাবে সহমত পোষণ করি এবং আমরাও চাই যে তাদের যাতে জীবনযাপনের মান উত্তীর্ণ হয়, তাদের যাতে এই সুরাহাগুলো হয়। কিন্তু আমাদের একটা সীমিত ক্ষমতা আছে মানে ওদের তাদের দাবির সঙ্গে সদিচ্ছার প্রশ্নটা কিন্তু একভাবে যাচ্ছে না। তার মানে তো এটা নয় যে কারোর গণতান্ত্রিক অধিকারকে হত্যা করা হবে। প্রতিনিধি আলোচনা করছেন, তাদেরকে সেই স্বাস্থ্য ভবনের যে আগেকার যে দাবি ছিল এবং যার জন্য তাদেরকে ডাকা হয়েছিল সেইটাতে তাদের কথাবার্তা শোনার জন্য খুব মানবিক দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্য দপ্তর সেটা তো প্রশ্ন যে তাদের আলোচনার জন্য ডাকা হলো কিন্তু পুলিশ দিয়ে আটকে দেওয়া হলো। মধুজা সেন রায়, আমার প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে, কেন্দ্রের সরকার টাকা দেয় না, NHM বরাদ্দ বাড়ায় না, আমরা জানি। আমরা এটাও জানি তার সাথে যে 3,500 টাকা দেবে বলেছিল ইনসেন্টিভের জন্য, বলেছিল 1,500 টাকা বাড়াবে, সেই 1,500 টাকা কেন্দ্রের সরকার এখনো পর্যন্ত বাড়ায়নি। গত 19 তারিখ আমাদের সংগঠনগুলোকে ডেকে হচ্ছে যে মিটিং করলো, মিটিং করে নতুন কি কথা বলেছে আমাদেরকে, সংগঠনগুলোকে ডেকে NHM মিটিং করে বলছে যে আপনাদের যে মানে ভাতার কথা বলছেন, যে হচ্ছে যে আপনাদের মানে ফিক্সড অনারিয়াম বাড়ানোর কথা বলছেন, এই ফিক্সড অনারিয়াম বাড়ানো স্বাস্থ্য ভবন বলছে আমাদের হাতে নেই। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কেন হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, উল্টে আমরা স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে দেখছি গতকাল বলছে এত পেয়েছে। আমি একবার তোমাকে মধুজা থামাচ্ছি। সরাসরি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে আশাকর্মীরা কি বলছেন দেখবো। আমাদের আজকে যেভাবে প্রশাসন এবং পুলিশ এবং দলীয় যে ক্যাডার দিয়ে যেভাবে অপমান করেছে, অ্যাসাল্ট করেছে, আটকে রেখেছে, থানায় থানায় আটকে রেখেছে, রাস্তায় রাস্তায় আটকে রেখেছে, তাদের প্রতিবাদে সমস্ত কর্মীকে আমরা এক জায়গায় করব। তার নিজের নিজের জায়গায় আজকে ফিরে যাবে। কিভাবে ফিরবে আমরা কিন্তু এখনো বলতে পারছি না। এরা সকলেই থাকার জন্য আজকে এখানে এসছে। ফলে এই যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, আমরা এক জায়গায় করে কালকে ধিক্কার দিবস হবে। এই মাসের শেষে আমরা বৃহত্তর আইন অমান্যের দিকে যাব। এই কর্মসূচি কিন্তু আমরা এখানে চালিয়ে যাব এবং কর্মবিরতি চলছে। আমরা কিন্তু এখন কাজে ফিরতে পারছি না, এটা আমরা জানিয়ে দিয়ে এসেছি। ফের তৃণমূল নেতার হুমকি হুঁশিয়ারি, এবারও ঘটনাস্থল সেই মুর্শিদাবাদ। ছবিটা আপনাদের সামনে রাখবো, যখন SIR এর শুনানি কেন্দ্রে ঢুকে BLO-কে শাসাচ্ছেন খোদ মন্ত্রী। শুনানি কেন্দ্রে ঢুকে BLO-কে হুমকি রঘুনাথগঞ্জের বিধায়কের। একবার ছবিটা দেখুন। আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? না, ওনাকে পয়সা দিচ্ছি, আই এম লোকাল MLA মিনিস্টার। তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, ইয়োর সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি আধ ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। আপনি প্রতিটি ডাইরেকশন, সুপ্রিম কোর্টের ডাইরেকশন, আপনি যে যে কাউন্টার আছে সবকে আপনি ক্লিয়ার ডাইরেকশন দিন। মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমি আর মানবো না। আপনি সব আধিকারিককে কিভাবে রিসিভ পাবে? আমরা রিসিভ প্রপার চাই, তাতে উইথ ভ্যালিড সিল এবং সিগনেচার, ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি 15 মিনিট পরে প্রতিটা ক্যাম্পে ঘুরবো। আপনি প্রতিটা ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে, নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিপ্ট পাবে। এই রিসিপ্টটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না, কোনো কথা শুনবো না। একেবারে শুনানি কেন্দ্রের মধ্যে ঢুকে যাচ্ছেন এবং এই মহিলা BLO-কে দাঁড় করিয়ে রিসিট না দিলে আটকে রাখার, কাউকে বেরোতে দেবো না, এই ভাষায় হুমকি দিচ্ছেন। বেশি দূর যেতে হবে না, এক সপ্তাহ আগে এই মুর্শিদাবাদেরই ফারাক্কার যিনি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, আপনারা জানেন যে BDO কেন্দ্রে ঢুকে তার উপস্থিতিতে রীতিমতন তাণ্ডব চালিয়ে দেওয়া হয়েছিল।
পরপর যথেচ্ছ ভাঙচুর চালানো হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে একটা অভিযোগও দায়ের হয়নি, কোনো এফআইআর হয়নি, পুলিশ জিজ্ঞাসাবাদটুকু করারও প্রয়োজন বোধ করেনি। এক সপ্তাহ যায়নি, সেই মুর্শিদাবাদেরই রঘুনাথগঞ্জের এমএলএ, আচ্ছা ইনি আবার মন্ত্রী, এই ভাষায় তিনি বিএলওকে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন। কৃষাণু মিত্র, না, গণতান্ত্রিক অধিকার আদায় যদি করে নিতে হয় কেন্দ্র সরকার এবং তাদের নির্বাচন কমিশন থেকে, তখন তো প্রতিবাদের পর প্রতিরোধ হবেই, আমরা তো আগেই বলেছিলাম। আর এখানে কিছু তো এমন কিছু অগণতান্ত্রিক দাবি করা হয়নি, এবং ভাষাও আমি দেখলাম অত্যন্ত সংযমের সাথেই উনি কথা বলেছে। উনি কোনো থ্রেট করা, কাউকে গালাগালি গালমন্দ করা, শুভেন্দু অধিকারীর মতো, বিজেপি নেতাদের মতো। কদিন আগে আমরা বিডিও অফিসে বিজেপির সাংসদ মনোজ টিগ্গাকে দেখেছিলাম কি ভাষায় উনি তাকে থ্রেট করছিলেন। এখানে তো মানে এর মধ্যে কোনো হুমকি হুঁশিয়ারি নেই, প্রতিরোধ তো হবে। এটার মধ্যে কোনো হুমকি হাসি নেই, একেবারে নিরামিষ একটা আবেদন জানিয়েছেন, তাই তো? ঠিক যেমন ভাবে ফারাক্কার ঘটনায় বিএলএ তাণ্ডবের মধ্যে, একেবারে বিডিও অফিসে তাণ্ডব চালানোর মধ্যেও কোনো রকম হুমকি হুঁশিয়ারি বা কোনো অনৈতিক অবৈধ কোনো কাজ হয়নি, অন্যায় কিছু হয়নি। সেটা গণতান্ত্রিক দাবি। যারা বলেছিলেন ডিলিটের পর ডিপোর্ট হবে, তো মানুষ নিজের সাংবিধানিক অধিকার, নিজের সিটিজেনশিপ রক্ষা করার জন্য শেষ অবধি যাবে। হ্যাঁ, একেবারে এতদিন যারা কি দাবি করা হয়েছে, একদম শেষ অবধি যাবে। সেই শেষ অবধি যেতে গিয়ে যদি একেবারে, আমি বলছি দাবির মধ্যে কোনো অন্যায় নেই, হ্যাঁ অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে হবে, কারণ সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু যেভাবে রাজ্যের একজন মন্ত্রী, খেয়াল রাখবেন তিনি মন্ত্রী, বিধায়ক, আইন প্রণেতা, তিনি দাঁড়ান আমাকে বলছেন, আপনি বলেছেন, আমি তারপরে বলছি ভেতরে একেবারে ভেতরে ঢুকে বিএলও কে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন। আমার বারবার প্রশ্ন, একবার নয় 100 বার আপনি সুপ্রিম কোর্টে যান, কিন্তু এইভাবে একজন মন্ত্রী শুনানি কেন্দ্রের মধ্যে ঢুকে এইভাবে হুমকি হুঁশিয়ারি দিতে পারে কিনা? একজন বিধায়ক বিডিও অফিসে তার উপস্থিতিতে তাণ্ডব চালানোর পরেও এইরকম ভাবে তিনি ঘুরে বেড়াতে পারেন কিনা? তরুণ জ্যোতি, দেখো, যেমন ঝাড় হবে তার তেমন বাঁশ হবে, কোনো তফাৎ নেই। যেমন নেত্রী তার চেলা চামুন্ডাগুলো সেরকমই হবে, যেমন পোস্ট ল্যাম্প পোস্ট সেরকমই হবে। আর তুমি পশ্চিমবঙ্গে গণতন্ত্র এক্সপেক্ট করছো? চাইনিজ ডেমোক্রেসি চলে পশ্চিমবঙ্গে। ডেমোক্রেসি, কনস্টিটিউশন এগুলো পশ্চিমবঙ্গের বর্ডারে ঢোকার আগে দেহত্যাগ করে তারপর পশ্চিমবঙ্গের ভিতরে আছে। এখানে গণতান্ত্রিক পরিসর আছে নাকি? এখানে আন্দোলন করলে তোমরা মার খাবে, এখানে তোমরা কিছু বললে তোমাদের নামে, সংবাদ মাধ্যমের নামে একের পর এক মামলা হবে, এখানে সরকারকে প্রশ্ন করা যাবে না। ফর্ম 7 একটা ইলেকশন কমিশন রুল, ফর্ম 7 তৃণমূলের মতো নিষিদ্ধ কোনো জিনিস নয়, সেটা জমা করতে গেলে পুলিশ দাঁড় করিয়ে রেখে আটকাবে, এগুলো দেখা যাচ্ছে। যে ছবিটা আমি এইমাত্র দেখালাম, এরপর কমিশন কি ব্যবস্থা নিতে পারে? কমিশন আদৌ কোনো ব্যবস্থা নেবে কি? যারা বিডিও কাজ করছেন, যারা বিএলও কাজ করছেন, যারা ইআরওতে আছেন বা ডিআরওতে আছেন, তারা কমিশনের এমপ্লয়ি এই কাজের জন্য এসআর হিসাবে। ইলেকশন কমিশন কোনো কেন্দ্র সংস্থা নয়, এটা ইন্ডিপেন্ডেন্ট একটা এজেন্সি, ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করে এবং তাদের এই যারা তাদের এমপ্লয়িদের রক্ষা করার দায়িত্ব কমিশন। ফারাক্কার ক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছে? মানে কলকাতা হাইকোর্টে যখন মামলা চলছে, তোমরা জানো কলকাতা হাইকোর্টে মামলা সিকিউরিটির কথা বলছে। তুমি লাস্ট কদিন আগে যে মামলার কথা এরা বলছে, সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে বারবার রিমাইন্ড করাচ্ছে যে ইটস ইউর ডিউটি টু প্রোভাইড অ্যাডিকুয়েট সিকিউরিটি, যখনই চাচ্ছে দিচ্ছেন। আমি বললাম না, কমিশন পুরো পশ্চিমবঙ্গের কথা ভুলে গেছিল। পশ্চিমবঙ্গ যে উগান্ডার মতো চলে, পশ্চিমবঙ্গে যে চাইনিজ ডেমোক্রেসি চলে, এখানকার মমতা বন্দ্যোপাধ্যায় এটা আলাদা সংবিধান লিখে নিয়েছে, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় জানে। পশ্চিমবঙ্গের মানুষের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এখানে গণতন্ত্রের কথা বলতে গেলে তুমি লাশ হয়ে যাবে, গণতন্ত্রের কথা বললে তোমার খুন হবে। তৃণমূলের মন্ত্রীরা আমি বলছি একেবারে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছিল গত পরশু সর্বোচ্চ আদালত, যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথাও যেন অবনতি না হয় সেইটা নিশ্চিত করতে হবে জেলা শাসক এবং পুলিশ সুপারকে, মানে তারা থাকবেন আনসারেবল। তারপরে আজকে এই ছবি দেখা গেল। আমি আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে পুলিশকে পাশে দাঁড় করিয়ে তৃণমূল নেতা তিনি মাইকে প্রচার করছেন, শুধু নয় একেবারে বিজেপি এবং কমিশনকে এক আসনে বসিয়ে কিভাবে হুমকি দিচ্ছেন দেখুন একবার। মোদি না অমিত শাহ? কে বলো, কে পাঠিয়েছে ভাই? কি নাম জোরে বলো? মোদির তরফ থেকে জ্ঞানেশ কুমার। ঠিক বলেছেন। তাহলে এদের বিরুদ্ধে কি করতে হবে? এটা তো এখন হলো, আর সামনে কি করতে হবে? হ্যাঁ, তাহলে 26-এ ভালো করে দিতে হবে তো? বাস, ঠিক আছে। কারা কারা 26-এ ভালো করে দেবে হাত তোলা দেখি। 26-এ নরেন্দ্র মোদী, অমিত শাহ,
আমি বলছি প্রদীপদা, যে হ্যান্ডমাইকটা পুলিশের হাতে থাকার কথা, যে সুষ্ঠুভাবে যাতে শুনানি প্রক্রিয়াটা হয় যেটা নিশ্চিত করার কথা পুলিশের, সেই হ্যান্ডমাইক থাকছে তৃণমূল নেতার হাতে এবং এইভাবে তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশকে পাশে দাঁড় করিয়ে। দেখুন, এখন আসলে সমস্ত এলাকায় তৃণমূল নেতাদের ওপরে একটা দায়িত্ব এসে গেছে। যখন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন এবারে সব জায়গাতেই সিট সবকটা আমাকে পেতে হবে, বিরোধী করতে হবে যাতে কেউ না পায়। তো ফলে এই যে একটা বাড়তি দায়িত্ব, সেখানে আইন শৃঙ্খলা বলুন বা কোনো শিষ্টাচার বলুন, সেগুলোকে বুড়ো আঙুল দেখাতে এই তৃণমূল নেতাদের কোনো অসুবিধা নেই। তার কারণ তাকে এনশিওর করতে হবে সে পার্টির কাছে দায়বদ্ধ, আজকে সে আইনের কাছে দায়বদ্ধ নয়, এই দলের কাছে দায়বদ্ধ। দল এই যে সর্বগ্রাসী, আমাকে সবটা পেতে হবে, জিরো করে দিতে হবে, এই যখন ভাবনা নিচু তলায় যাচ্ছে তাদের এই অবস্থাটাই হবে। একদিকে যেমন এটা ঠিক যে গত পরশুদিন বলার পরেও আজকে এই প্রযুক্তির উন্নতির মধ্য দিয়েও এখনো অবধি রিসিট সবার কাছে বা ওই গাইডলাইন বা স্ট্যাম্প এগুলো সব কটা কেন্দ্রে এলো না, এটা যেমন ইলেকশন কমিশনের গাফিলতি। আবার আরেক দিকেও ইলেকশন কমিশন এই ধরুন সিইও অফিস কলকাতায় সে পাঠায়নি, মুর্শিদাবাদে বা এই রকম এলাকায় একটা বিএলওর ওপরে এই হুমকি কেন? আমার কথা হচ্ছে বিএলও কি ওখানে স্ট্যাম্প করে নিজে দিতে পারে? একজন বিধায়ক, একজন দায়িত্বশীল মন্ত্রী, একজন নেতা রাজনৈতিক দলে, সে কি এটা জানে না যে ওখানে বিএলও কে আপনি আটকে রেখে কি সুরাহা পাবেন? আপনাকে তো কথা বলতে হবে ইলেকশন। আমি বলছি এতদিন পর্যন্ত যে ছবি দেখা গেছিল যে তৃণমূলের নেতা বিধায়কেরা তারা বিএলও কে উদ্দেশ্য করে হুমকি দিচ্ছিলেন, আজকে বিএলও কে সামনে দাঁড় করিয়ে একজন মহিলা বিএলও কে এইভাবে সামনে দাঁড় করিয়ে এইভাবে হুমকি এবং হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু সবটা হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তার কারণ একেবারে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, বিরোধী শূন্য করতে হবে। হ্যাঁ কৃষণ, দেখুন, প্রথম কথা হচ্ছে আমার এনুমারেশন ফর্মে রিসিটে বিএলওই সই করেছে, বিএলওই তার স্ট্যাম্প দিয়ে সই করেছে, তো বিএলও সেটা দায়িত্ব। আবার বলে দিই যে যেই ভিডিওটা আপনি দেখালেন সেইখানে যেই মানুষরা অসুস্থ তাদের চিকিৎসার ব্যবস্থাও তৃণমূলই করেছে, তাদের দুপুরবেলা খাওয়ার ব্যবস্থাও তৃণমূল করেছে। সেই ভিডিও দেয়নি, কোনো হুমকি দেওয়া হয়নি। সাধারণ ভাষা যদি না হয় তাহলে কোনটা হুমকির নতুন করে সমালোচনা করতে হবে? সাধারণ মানুষকে নয়, বাঙালি বিদ্বেষীদের দেওয়া হয়েছে, বহিরাগতদের দেওয়া হয়েছে এবং দেওয়া হবে। বাংলার মাটিতে বহিরাগতদের কোনো জায়গা নেই। না, তার মানে আমি বলছি এই যে বাংলা নিজের মেয়েকে চায়, আবার 26-এ বাংলার মেয়ে ক্ষমতায় আসবে, আমি বলছি এই বিএলও কে কি বাংলার মেয়ে বলে তৃণমূল কংগ্রেস মনে করে না? কিন্তু তাকে নিয়মটা মানতে হবে। যদি নির্বাচন কমিশন কোনো গাফিলতি থাকে তার দাবিটা আদায় করার কথা। সাধারণ আমি বলছি এই বিএলও একমাত্র আনসারেবল হচ্ছে নির্বাচন কমিশনের কাছে। মন্ত্রী হয়েছেন তার মানে এই নয় যে আইন হাতে তুলে নেওয়ার অধিকার তাকে সংবিধান দিয়েছে। তিনি কিভাবে একটা শুনানি কেন্দ্রের ভেতরে ঢুকে তিনি বিএলওকে দাঁড় করিয়ে এইভাবে হুমকি এবং হুঁশিয়ারি দিতে পারেন, আমি জানি না এরপরে কমিশনের তরফে কোনো ব্যবস্থা আদৌ নেওয়া হবে কিনা। হ্যাঁ মধুজা, আমি যে কথা বলছিলাম, আমার তৃণমূলের প্রতিনিধির কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল আমি কোনো রূপকথার রাজ্যে আর কি বসবাস করছি। ওরা যা বলছে, হ্যাঁ আমাদের হয়রানি হচ্ছে তো এসআইআর নিয়ে, এখন এসআইআর নিয়ে হয়রানির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করার অধিকার তৃণমূল কংগ্রেস মনে করে বোধহয় একমাত্র ওদের। তার কারণ আমরা যখন বারাসাত 2 ব্লকে আমরা যখন গেলাম ওখানে বিক্ষোভ দেখাতে, আমাদের ওখানে পার্টির নেতা আহমেদ আলী খান তার সাথে হচ্ছে মানে মোট 10 জন কর্মী, তাদের ওপরে তৃণমূল ঝাঁপিয়ে পড়লো। একদম মানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ওইখানে থেকে শুরু করে পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ এরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো। আমি এক্ষুনি ছবিটা হচ্ছে যে দেখাচ্ছি একটু, হ্যাঁ ছবিটা দেখালে এটা বুঝতে পারবে যে কিভাবে মারধর করা হয়েছে, কিভাবে মারধর করা হয়েছে আহমেদ আলী খানকে। আজকে গণশক্তির প্রথম পাতায় তার ছবি আছে। এই যে আরেকজন মহিলা কর্মী, আমি জানি না কতটা হচ্ছে যে টিভিতে দেখা যাচ্ছে, আরেকজন মহিলা কর্মী তার সাথে, দুজনকে মারধর করেছে। কারা করেছে? তৃণমূল কংগ্রেস। পূর্বস্থলীতে মন্ত্রী স্বপন দেবনাথ এসআইআর এর হয়রানির বিরুদ্ধে দাঁড়িয়ে যখন আমরা ওখানে সভা করছি তখন স্বপন দেবনাথ নিজে গিয়ে ওখানে হামলা করেছে একাধিক জায়গায়, যেখানে যেখানে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, মালদা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, উত্তর দিনাজপুর হতে পারে, প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে কেন তৃণমূল কংগ্রেস হামলা করছে আমাদের উপরে? কোনো তৃণমূল কংগ্রেস হামলা করেনি। যদি কোনো
নিচুতলার কালকে কর্মী আহমেদ বা আলী খানকে কে মেরেছে? কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যদি এই অনৈতিক কাজটা করে থাকে তো নিশ্চয়ই ব্লক সভাপতি নিচুতলার কর্মী তার মানে? সেটা পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ নিচুতলার কর্মী। আধিকারিককে জানালে তার ব্যবস্থা হবে, দলীয়ভাবেও হবে, আমরা প্রশাসনিকভাবে জানিয়েছি, হবে। এখনো কোনো ব্যবস্থা আরে হয়নি। মারির ঝাঁপি এখনো ব্যবস্থা, মানুষ জানতেই পারেনি আপনি কত মানুষ কমিশন মারা গেল। করেছেন না? আমি আবার কমিশনের বলছি, রিপোর্টটা বের আচ্ছা করে বাড়ি তারপর চাপা হয়েছে, বলছি, বেশ, বাড়ি চাপা বেশ, হয়েছে। বেশ, আমরা দেখাতে চাইবো যে মানুষের হয়রানি হচ্ছে, তার কারণ বারে বারে নোটিশ পাঠিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগটা তো তৃণমূল কংগ্রেসের তরফে বারে বারে করা হয়। আজকে সুকান্ত মজুমদার বলছেন যে বিভ্রান্ত করার চেষ্টা কারা করছেন? যারা করছেন তারা তৃণমূলের বসানো বিডিও এবং এসডিও, মানুষকে খেপাতে তারা নোটিশ ইস্যু করছেন। কি বলছেন তিনি দেখাবো, তারপর আমি ফিরছি। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সে গিয়ে বিডিও অফিসে ভাঙচুর করছে। আরে বিডিও অফিসটা কার? সব জায়গায় লোককে খেপানোর জন্য এসআইআর এর নামে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরে নোটিশ দিচ্ছে কারা? বিডিও কার অফিসার? বিডিও আমাদের কার্তিক পালের কথা শোনে না আমাদের জেলা সভাপতির কথা শোনে না তৃণমূলের কংগ্রেসের নেতাদের কথা শোনে? কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। এসডিও কার কথা শোনে? তৃণমূলের কথা শুনে। আমার সাথে আমার এসডিও আজ অব্দি দেখা হয়নি, তা আমাদের কথা শুনবে কোথা থেকে? তাহলে যে নোটিশ পাঠানোর কাজ, মানুষকে বিভ্রান্ত করার কাজ, মানুষকে যেভাবে অত্যাচার করার কাজ যে করছে, সে নির্বাচন কমিশন শুধু নয়, নির্বাচন কমিশনের দোষর হয়ে কাজ করছে হচ্ছে তৃণমূলের বসানো বিডিও এসডিও। দিদিমণি, এসআইআর যা নাম বাদ গাওয়ার গেছে, মৃত ভোট বাদ গেছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, আর একটা নামও বাদ গেল না। তবুও সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, একেবারে ধ্রুব সত্যি কথা, খাঁটি সত্যি কথা বলছেন সুকান্ত মজুমদার, যে তৃণমূলের বসানো বিডিও এসডিওরা এই কাজগুলো করছেন। কিন্তু আমার তরুণ জ্যোতির কাছে প্রশ্ন থাকবে, এই বিডিও এসডিও তো নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন, কেন তাহলে নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? ফারাক্কার যিনি বিধায়ক, তিনি তার উপস্থিতিতে তাণ্ডব চলল। আমি ধরে নিচ্ছি পুলিশ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের বিধায়ক বলে ছেড়ে রেখে দিয়েছেন, কেন কমিশন রাজ্যকে বাধ্য করতে পারছে না তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে? আচ্ছা, কদিন আগে একটা বিডিও অফিসে যে তাণ্ডব হলো, সেখানে একটা অভিযোগ হলো, এই মনিরুল বাবু, ভদ্রতার কথাই বলছি, ওখানে তাণ্ডবের অভিযোগ হলো, তার নামটা দিল না। তোমার কি মনে হয় ওখানকার বিডিও ওখানকার ওই এমএলএ কে চিনতো না? যখন এসআইআর প্রসেস শুরু হয় তখন দাদা ভদ্রতা রাখো, ওভারঅল যখন এই ইস্যুগুলো চলছে তখন একদম শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল মনে আছে? নির্বাচন কমিশন আসবে, চলে যাবে, মনে রাখবেন আপনারা কিন্তু আমাদের কর্মী। তো এদের একটা ভয় কাজ করছে, তার জন্য অভিযোগটাই যাচ্ছে না। আসলে একটা অন্য ব্যাপার আছে, কি বলতো, যখন আমাদের মানে শরীরের প্রবলেম হয়, তখন উই হ্যাভ ফুড, রাইট? খাওয়ার দাওয়ার খাই, খাওয়ার দাওয়ার খেয়ে অনেক সময় আমাদের কনস্টিপেশন হয়। কনস্টিপেশন শরীরের বায়োলজিক্যাল নিড হচ্ছে কি এক্সক্রিটা, মানে মল বের করে দেওয়াটা। মল বের করার ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম করে এনাস। সেই এনএসটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। দে আর ক্রিয়েটিং অল দিস ইস্যুস। আমি বুঝলাম যে সব তৃণমূল করছে, আরে কমিশন করছেটা কি? আমি আবার কমিশন কেন সুকান্ত মজুমদারের কথায় তৃণমূলের ভিডিও এসডিও ব্যবস্থা নিচ্ছে না? কমিশনের কাছে অভিযোগটা কারা করবে? এমপ্লয়ি তোমরা করবে না, আমরা কেন করব? আরে তোমাদের নেতা বলছে তোমরা করবে না, আমরা কেন তৃণমূলের ভিডিও এসডিও তোমাদের নেতা বলছি। কমিশনের ভিডিও ওখানে অফিসে কেওয়াস হলে একটা কনস্টিটিউশনাল বডি থার্ড পার্টি হয়ে আমরা বা সিপিএম বা কংগ্রেস কেন করবে? করবে তো সেই কনসার্ন অফিসাররা। কনসার্ন অফিসাররা কেন করছে না? অভিযোগ যখন করছে তোমরা করবে না। বেশ, কৃষ্ণ মিত্র, কথা সুকান্ত মজুমদারের মিথ্যাচার তো লজিক্যাল ডিসক্রিপেন্সিটাকে চেপে তো রাখা হয়েছিল এই মিথ্যাচারটা করার জন্য। এখন তালিকায় বেরিয়েছে শুধু 85 লক্ষ বাবার নামের স্পেলিং ভুল বলে তাদেরকে এই ডাউটফুল ভোটার হিসেবে রাখা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে তালিকা। 85 লক্ষ শুধু বাবার নামে স্পেলিং ভুল কেন করা হয়েছে? অসুবিধাটা কি হয়েছে? কি বলেছে তাহলে? আবার মিথ্যা কথা বলছো কেন? মিথ্যা কথা বলছো কেন? মিথ্যা কথা বলছো কেন? যে এটা তৃণমূল করেছে, এটা তো করেছে নির্বাচন কমিশন, এটা তো করেছে এআই, এটা তো করেছে দিল্লির অফিস থেকে। দিল্লির অফিস থেকে কোন খান্নারা কি করেছে? আমরা তো সব চুরি করে বেড়ায়। কে চুরি করে বেড়ায়? সবথেকে বড় চোর অমিত শাহ। কে কে? আরে বাবা, চোরের দল একটা, সব জায়গায় চুরি করে। আমি ব্যক্তিগত স্তরে নামবে না কখনো। মুদ্রা বিষয় হচ্ছে হয়রানি হচ্ছে সাধারণ মানুষের, এই নিয়ে কোনো সংশয় নেই। প্রশ্ন হচ্ছে হয়রানিটা হচ্ছে কার জন্য?
এতক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপিকে তার জন্য দায়ী করছিল, নির্বাচন কমিশনকে স্টুডিওতে বসে কৃষ্ণ মিত্র দায়ী করছেন। কিন্তু হয়রানিটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য। আজকে এই কথা বলছে নওশাদ সিদ্দিকী। কেন নওশাদ সিদ্দিকীর মনে হচ্ছে হয়রানির মূলে রয়েছে তৃণমূল কংগ্রেস, দেখাবো। পশ্চিমবাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেয়, তাহলে আপনি হিয়ারিং এর নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হিয়ারিং, আপনার কোনো চিন্তার কারণ থাকবে না। কিন্তু সরকার একবারও এটা দেবে বলেছে, একবারও বলেছে যে তোমরা হয়রানি হয়ে না, তোমরা আতঙ্কিত হয়ে না, আমি তোমাদের সরকার, যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো তাহলে এই হয়রানি হতো না। তারপরও যদি হয়রানি করার চেষ্টা করতো, আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম। সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো। থামে ধরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট, যাও তুমি গিয়ে হিয়ারিং এর টেবিলে দাও, তোমার হিয়ারিং পাস হয়ে যাবে, তোমার ভয় নেই। আতঙ্ক মুক্ত হবে না, হবে না ভাই? রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্ট দিয়ে, কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে। দেখুন, নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কেন বারবার প্রশ্ন উঠছে। এই যে মনিরুল ইসলাম, যার উপস্থিতিতে একেবারে ফারাক্কায় বিডিও অফিসের মধ্যে তাণ্ডব চলল, না পুলিশ না কমিশন কারো তরফ থেকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে মনিরুল ইসলাম গতকাল আপনাদের দেখিয়েছি কমিশনকে রীতিমতন আক্রমণ শানাচ্ছেন। আমি বলছি, প্রদীপ দা, সত্যি কি কমিশনের ব্যবস্থা নেওয়ার বা পদক্ষেপ গ্রহণ করার আদৌ কোনো সদিচ্ছা আছে, নাকি শুধু রাজ্য এবং কমিশনের মধ্যে চিঠি চালাচালি চলছে? এই সংঘাতটাই চলছে। তার কারণ ইলেকশন কমিশন, দেখুন এই ভিডিওগুলো আপনারা যেগুলো দেখাচ্ছেন সেগুলো ইলেকশন কমিশনও দেখছে, এবং ইলেকশন কমিশন কিন্তু নিজের থেকে এই যে কথাবার্তাগুলো রেকর্ড অন রেকর্ড হচ্ছে, এগুলো কিন্তু নিজের থেকেও চাইলে তারা কিন্তু প্রশ্ন করতে পারে রাজ্যকে, যদিও বিডিও বা বিএলও তার রিপোর্টে এর উল্লেখ না থাকতে পারে। কিন্তু কারণ কি? কারণ এটা এভিডেন্স রয়েছে, এই যে ভাঙচুর, এটা একটা এভিডেন্স, এই এভিডেন্সের উপরে ভিত্তি করে করতে পারে। কিন্তু করছে না কেন? করছে না, তার কারণ হচ্ছে তার নিজস্ব কোনো বাহিনী। পরের দিন আবার এই বিডিও, এই রাজ্য সরকারের কর্মীদেরই তার লাগবে কাজ করতে, ফলে এসআইআর প্রক্রিয়াটা তাড়াতাড়ি গুটোতে হবে। এবং এই জায়গাতে প্রশ্ন হচ্ছে যে আমি বলছি, তাহলে এই চিঠি চালাচালিগুলো কেন? কারণ এই অগাস্ট মাসে আমি দর্শকদের মনে করিয়ে দেব যে এক নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল মুখ্য সচিবকে, দুজন ইআরও বিরুদ্ধে এফআইআর করতে হবে, এখনো পর্যন্ত রাজ্য করেনি। আজকে নতুন করে একটা চিঠি দিয়েছে যে সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ, এবং কমিশনকে না জানিয়ে কেন ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হলো। কাজের কাজ কিছু হচ্ছে কি কৃষ্ণ মিত্র? দেখো, পরিষ্কার হচ্ছে নির্বাচন কমিশনের অভিসন্ধিটা কি ছিল, সেটা কি এসআইআর করা, ন্যায়নিষ্ঠভাবে সংবিধাননিষ্ঠভাবে এসআইআর? তা তো ছিল না। এখন তো বারবার হাতে নাতে ধরা পড়ছে। আজকে অ্যাকনলেজমেন্টের জন্য সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ নিয়ে আসার মানেটা কি? কেন নিতে হবে? মাধ্যমিকের সার্টিফিকেট জন্য কেন নিতে হবে? আজকে বিএলওরা, রাজনৈতিক প্রতিনিধি, সব দলের কেন নিতে হবে? এইগুলো তো অন্যান্য রাজ্যে হচ্ছে না। এইগুলো শুধু বাঙালি স্পেসিফিক, বাংলা স্পেসিফিক। তার কারণ হচ্ছে একটা ধর্ষকের দল, তারা বাংলাতে রাজত্ব কায়েম করতে চায়। বাঙালি বাংলা আরে ধর্ষকের দল, রেপিস্ট পার্টি, রেপিস্টদের দল, তারপরে নির্লজ্জ বিজেপি কারা করে? রেপিস্টদের দল, এটা পুরোপুরি রেপিস্টদের দল, রেপিস্টদের দল, ধর্ষকদের দল, একের পর ধর্ষক করে। কুলদীপ সিং সেঙ্গার থেকে একের পর রেপিস্টদের ধরা পড়ে পৃথিবীর ইতিহাসে কোন দল আছে যে রেপিস্টদেরকে সম্বর্ধনা দেয়, রেপিস্টদেরকে জেল থেকে ছাড়ায়? এরা এর মধ্যে সুষ্ঠু এসআইআর প্রক্রিয়াটা আদৌ সম্ভব কিনা? এসআইআর এর যে কাজটা করার কথা, ভোটার তালিকা ঝাড়াই বাছাই, নির্বাচন কমিশন প্রথম থেকে শুরু করেছিল যেভাবে, তাতে হচ্ছে বোঝা যাচ্ছিল যে শুধু এই ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের কাজে ওরা থাকতে চাইছে না, তার সাথে নাগরিকত্ব যাচাই করার কাজ থেকে শুরু করে অনেকগুলো কাজকে জড়িয়ে ফেলেছিল। আর এখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যা চলছে, তার সাথে শুরু করে এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া যাবে না, এটা মাঝপথে বলতে শুরু করলো। প্রতিদিন মানুষকে হয়রানি করছে। আর তৃণমূল আর বিজেপি, কমিশন আর হচ্ছে যে তার সাথে রাজ্য সরকার, এই চিঠি চালাচালি, আসলে মানুষের হয়রানি কোথাও দাঁড়িয়ে কমছে না। ওরা চিঠি চালাচালি করছে, ওরা চুলোচুলি করুক, যা খুশি করুক, ওরা কেউ কোনোভাবে মানুষের হয়রানি হচ্ছে মানুষের কথা। এখন মানুষের কথা তো সব রাজনৈতিক দলই বলে। 26-এর আগে সেই মানুষের কথা বলার জন্য জোটেরও প্রয়োজন হয়। এখন জোট কি আইএসএফ এর যে নওশাদ সিদ্দিকী, তিনি কি জোটের পথে হাঁটতে চলেছেন? উল্টো দিকে কংগ্রেস বা বামেরা, তারাও কি নওশাদ সিদ্দিকীর হাত ধরতে পারে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
টিভি।